অন্ধকারের সামনে ছায়ার মতো কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে নাহিদ বাইক থেকে নেমে সামনে এগিয়ে যেতে যেতে বলল, কে ওখানে? বলে পেছন ফিরে তার অপর বন্ধুকে ডাক দিল, নাহিদ। পুনরায় সামনে তাকাতেই কেউ থাবা মারার মতো থপ করে একটা শব্দ হওয়ার পর আর কিচ্ছু মনে নেই তার। অন্ধকার রাস্তায় নাহিদ নিচে পড়ে আছে, দাপড়ানোর শক্তিটুকুও নেই দেখে হাত পা নাড়াচ্ছে শুধু। আর অন্যজন মাথায় ভারী আঘাত পাওয়ায় সেন্সলেস হয়ে রাস্তায় একপাশে পড়ে আছে। নাহিদের রক্ত শরীর থেকে বেয়ে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। অন্ধকার রাস্তায় বাইকের হেডলাইটের আলোয় শুধু দেখা যাচ্ছে একটা ছেলে রাস্তায় নড়াচড়া করছে আর তার রক্তে ভেসে যাচ্ছে রাস্তা। পাশের গাছ থেকে একটা প্যাঁচা ডানা ঝাপটিয়ে উড়ে চলে গেল। নীলয় বসে বসে পড়ছে আর রুশান ল্যাপটপে কিছু একটা করছে। আর অন্যদিকে নিবিড়ের ফোন তো কানের কাছে লেগেই থাকে। আর তুষার ওয়াশরুম থেকে বেরিয়ে সকলকে বলল, ফরিদ আন্টি যে ডেকে গেল শুনতে পাসনি তোরা? রুশান ল্যাপটপ রেখে বলল, আসছি। রাজ কোথায়? ওই ফোনে ফ্ল্যাক্সিলোড করতে গিয়েছে, এখনো খবর নেই, হয়তো বাইরে হাঁটাহাঁটি করছে। ফোন দিয়ে দেখ। রুশান ফোন হাতে নিবে তখনই ঘরে এসে প্রবেশ করে রাজ। রুশান ল্যাপটপে একপাশে রেখে ছড়িয়ে থাকা বই গোছাতে গুছাতে বলল, কোথায় ছিলে এতক্ষণ? নতুন এসেছো, কিছুই চিনো না। দেখো সেদিনের মতো যেন আবার কোনো চোর ছিনতাইয়ের কবলে পড়ো না। রাজ একটু বোকা হাসি দিয়ে বলে, ওই রাস্তার ফ্লাইওভারের উপর দাঁড়িয়েছিলাম, ভালো লাগছিল খুব। গাড়িগুলো এক পাশ দিয়ে আসে, অন্য পাশ দিয়ে আবার চলে যায়, খুব সুন্দর লাগছিল দেখতে, তাই এতক্ষণ ওগুলোই দেখছিলাম। রাজের কথা শুনে তুষার মুখ চেপে হেসে উঠল। রাজ আবার বোকা ভাব নিয়ে বলে, আসলে আমাদের গ্রাম অঞ্চলে এমন দৃশ্য খুব একটা নেই, আর থাকলেও রাস্তাগুলো এত বড় না, তাই আর কি। রুশান একটু মুচকি হেসে বলল, আচ্ছা সমস্যা নেই, ফ্রেশ হয়ে নিচে আসো, আমরা যাচ্ছি, তাড়াতাড়ি আসবে। রাজ ছোট্ট করে বলল, আচ্ছা। রাত তখন 3টা, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। এদিকে অন্ধকারে একটা ঘরে বাঁধা আছে দুজন লোক, আর সামনে একটা লাঠি হাতে তাদের বেধরম মারছে রুশান। এক আঙুল দিয়ে কপালে জমে থাকা ঘাম ফেলে তাদের সামনে চেয়ার টেনে বসে রুশান। দুই হাতে দুজনের চুল ধরে মাথার উপর দিকে তোলে সে। মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে লোকগুলোর, তবুও কিছুই স্বীকার করছে না। প্লাস দিয়ে আঙুলের নখ টেনে তোলা থেকে শুরু করে সব করেছে, তবুও মুখ দিয়ে একটুও টু শব্দ বের হয়নি তাদের। কিছু তথ্য জানবে করে আজ 7 দিন হলো এই লোকগুলোকে নিয়ে পড়ে আছে সে, কিন্তু লাভের খাতা শূন্য। রুশান রাগের মাথায় পিস্তল বের করে একটা লোকের মাথায় শুট করে দিয়ে অন্যটার মাথায় ধরে বলে, মুখ না খুললে তোর অবস্থা ওর মতোই হবে। লোকটা রক্তমাখা মুখে হাসতে হাসতে বলে, এরকম একটা কেন, আমাদের 1000টা সদস্য এভাবে মেরে ফেললেও কারো মুখ থেকে কিছুই বের হবে না। আমাদের রাস্তাটা এমন এক রাস্তা, হয়তো মরো নয়তো মারো, তবে মুখ খোলা যাবে না। বলেই হাহা করে হেসে উঠে লোকটা। রুশান উঠে দাঁড়িয়ে তৎক্ষণাৎ তাকেও শুট করে দিল। পাশে থেকে তার এক সহকারীকে ডেকে বলে, লাশ দুটো মর্গে পাঠিয়ে দাও। লোকটা মাথা নিচু করে বলে, ওকে স্যার। রুশান আর কিছু না বলে চুপচাপ বেরিয়ে আসে সেখান থেকে। বাইরে ঘোর অন্ধকার, হাঁটতে হাঁটতে অন্ধকারে মিলিয়ে গেল সে। রাত 4টার সময় বাসায় ফিরে চুপি চুপি আবার নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। সকাল হলেই পুনরায় সে স্বাভাবিক একটা স্টুডেন্ট। পরদিন কলেজে যেতেই একটা খবর সবার কানে ভেসে আসে। খবরটা হলো নাহিদ ভাইকে কারা যেন প্রথমে পিটিয়ে পরে 2 হাতের রক কেটে রাস্তায় ফেলে গেছে। বাঁচে কি মরে তার গ্যারান্টি দিতে পারছে না কেউ, তবে কে বা কারা মেরেছে তার কোনো খোঁজ পাওয়া যায়নি, রেখে যায়নি কোনো প্রমাণও। রাজ ও নিবিড় ক্যান্টিনে অপেক্ষা করছে, কারণ রুশান, তুষার ও নীলাই এর ক্লাস এখনো শেষ হয়নি। নিবিড়ের ফোন আসতে একপাশে চলে যায় সে। রাত চুপচাপ বসে বসে চারদিকে তাকাচ্ছে। এর মাঝে অরিন হেঁটে এসে তার পাশে বসে। অরিনকে দেখেই উঠে দাঁড়ায় রাজ। অরিন হাতের ইশারায় বসতে বললে চুপচাপ বসে গেল রাজ। অরিন রাজের দিকে চেয়ে বলল, কাজটা তুমি করেছো তাই না? রাজ যেন বোকা বনে গেল। অরিনের দিকে বোকা দৃষ্টি নিক্ষেপ করে বলে, কোন কাজটার কথা বলছেন আপু? অরিন একটু হেসে বলল, কালকে নাহিদ ভাইয়ের সাথে তোমার ঝামেলা হয়েছিল, আজ সে কোমায়, তো বিষয়টা একটু ভাবার নয় কি? আচ্ছা যাই হোক, তোমাকে দেখে মনে হচ্ছে না এমন কাজ করতে পারো। ক্যান্টিনে আসার পর তোমাকে দেখলাম তাই জিজ্ঞেস করছিলাম এমনি। তবে যেই করুক ভালোই করেছে, এবার একটা শিক্ষা হলেই হয়। বলেই উঠে হাঁটা ধরলো অরিন। রাজ কিছুক্ষণ অরিনের দিকে তাকিয়ে থেকে একটু মুচকে এসে নিবিড়ের দিকে তাকালো। নিবিড় সেই কখন থেকে কথা বলছেই তো বলছে, আমাকে কতটুকু ভালোবাসো বাবু? নিবিড় খুব নরম ভাবে বলে, অনেক ভালোবাসি। আমার জীবনের প্রথম ও শেষ ভালোবাসাটা হলে তুমি, তো তোমাকে ভালোবাসবো না কাকে ভালোবাসবো? অপর পাশ থেকে বলে, ইস আমার বাবুটা কত ভালো, কিন্তু প্রায় টাইমে তোমার ফোন বিজি পাই কেন? কার সাথে কথা বলো? নিবিড় একটু রেগে বলে, কার সাথে কথা বলো মানে? তুমি ছাড়া কি আমার লাইফে আর কেউ আছে? আচ্ছা তুমি কি আমাকে সন্দেহ করছো? নিবিড়ের রাগে একটু থতমত খেয়ে মেয়েটা বলে, আরে না না, এমনটা মিন করিনি, ভুল বোঝো না প্লিজ, আমি তো জানি তুমি আমায় কত ভালোবাসো। নিবিড় বলল, এটা মাথায় রাখবে, দুনিয়ার সব মানুষের ভালোবাসা মিথ্যা হলেও এই নিবিড়ের ভালোবাসা কখনো মিথ্যা হয় না। আচ্ছা আমি ফোন রাখি। ওপাশ থেকে মেয়েটা বলল, প্লিজ রাগ করো না বাবু, আমি সত্যি এভাবে বলিনি। তার আগেই ফোন কেটে দেয় নিবিড়, যেন এক প্রকৃত প্রেমিক তার গার্লফ্রেন্ডকে সন্দেহ করে রাগ করেছে সে। আজ টিউশনিতে যাওয়ার পর রাজ ভালোই বুঝতে পারে যে আরোহীর মনটা বিষণ্ণ। আসার পর থেকেই পড়ায় মন বসছে না। রাজ তার দিকে চেয়ে বলে, আসার পর থেকেই দেখছি কোনো পড়াতেই মন বসছে না তোমার, কোনো সমস্যা হয়েছে? পার্সোনাল হলে বলার দরকার নেই। আরোহী গাল থেকে হাত সরিয়ে বলল, আজ বাবা মায়ের আবার ঝগড়া হয়েছে, আর বাবা সবসময় মাকে কি বিষয় নিয়ে যেন হুমকি দেয়। রাজ বলল, ওটা ওদের পার্সোনাল ব্যাপার, ঝগড়া হবে আবার ঠিক হবে, এর মাঝে তুমি মন খারাপ করে রাখলে কি হবে?
আরোহী এবার টেবিলে ভর দিয়ে ভালোভাবে বসে বলে, বিষয়টা এমন হলে আমি ভাবতাম না। বাবা মাসে 2 মাসে একবার বাসায় আসে, তাও একদিন থেকে চলে যায়। আর মাকে দেখি সবসময় কেমন একটা ভয়ে ভয়ে থাকে, কিন্তু কারোর সাথে কিছু শেয়ার করে না। আমি কিছু জিজ্ঞেস করলেও বলে না। বাবাকে খুব লিমিটেড চাইতেও একটু বেশি ভয় পায়। রাজ কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা বাদ দাও ওসব, তুমি ছোট মানুষ, এত কিছু ভাববে না। তুমি শুধু নিজেকে নিয়ে ভাববে আর পড়াশোনা করবে। আচ্ছা তুমি ভবিষ্যতে কি হতে চাও? আরোহীর মন অন্যদিকে নেওয়ার জন্য এই কথাটা বলল রাজ। আরোহী কিছু না ভেবেই বলল, একজন স্বামীর আদর্শ স্ত্রী হতে চাই। সে হবে আমার জন্য সবচেয়ে বেস্ট একজন মানুষ, যার সাথে মন খুলে কথা বলতে পারবো। আমার বাবা মায়ের মতো হবে না, সুন্দর একটা খুনসুটিময় জীবন হবে আমাদের। রাজ সোজা হয়ে বলল, হ্যাঁ সেটা তো অবশ্যই। এই ধরো অনেকে তো ডাক্তার হতে চায়, শিক্ষিকা হতে চায়, তোমার এমন কোনো ইচ্ছা নেই? আরোহী আরো উৎসাহ নিয়ে বলে, আছে তো, আমিও শিক্ষিকা হব। আমার ছেলে মেয়েদেরকে বাসায় পড়াবো, ওরা হবে স্টুডেন্ট আর আমি হব শিক্ষিকা। রাজ হতাশ হয়ে কপালে হাত রেখে বলে, আচ্ছা ভালো, এখন পড়ায় মন দাও। বলেই হাতে থাকা কলমটা ঘোরাতে থাকে রাজ। আরো কিছুদিন যাক, তারপর আরোহীর মায়ের সাথে কথা বলার ট্রাই করতে হবে। যদিও ওনার সাথে একা কথা বলার কোনো অপশন নেই, কারণ কথা বলার সময়ও তার সাথে 2জন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে থাকে। তবুও চেষ্টা করতে হবে, হয়তো তার মাঝেও কোনো রহস্য লুকিয়ে আছে, যা হয়তো তার প্ল্যানের কিছুটা হলেও কাজে আসবে। স্যার জানেন, আপনার চুলগুলো না একদম কাকের বাসার মতো লাগে। একে তো মনে হয় 2 মাস ধরেও কাটেন না, আর মনে হয় জীবনেও চুলে চিরুনি লাগাননি। বলেই মুখ চেপে হেসে উঠল আরোহী। রাজ কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ে আরোহীকে শক্ত গলায় বলে, এগুলো কোনো পড়ার টপিক না আরোহী। আরোহী হাসি চেপে রেখে বলে, সরি স্যার, তবে হ্যাঁ, আপনি যদি নিজেকে একটু স্মার্ট বানানোর ট্রাই করেন তাহলে আপনাকে একদম হিরোদের মতো লাগবে। রাজ কিছু না বললে আরোহী আবার বলে, সত্যিই বলছি স্যার, একটুও বাড়িয়ে বলছি না। রাজ হতাশ হয়ে বলে, প্রশংসা করতে করতে তো হাঁপিয়ে গেছো, এবার একটু পড়ায় মন দাও। রাতের বেলায় ছাদে দাঁড়িয়ে আছে রুশান, কেমন যেন অস্থিরতা ভাব তার মাঝে। রিমা গত 2-3 দিন ধরে কোনোভাবেই যোগাযোগ করছে না, না নিজে ফোন দিচ্ছে, না ফোন দিলে রিসিভ করছে। অথচ সে নিজেই রাগ করে বসে থাকতো রুশান ফোন না দিলে। বাধ্য হয়ে রিমার খালামণির নাম্বারে ফোন দিল রুশান। কিছুক্ষণ কথা বলে রিমার কথা জিজ্ঞেস করলে সে বলে, 3 দিন ধরে রিমা কলেজে যাচ্ছে না, রাস্তায় কোন ছেলে নাকি তাকে ডিস্টার্ব করে। রুশান শান্তভাবে বলল, রামিম ভাইয়া কিছু বলেনি তাদের? রামিম হলো রিমার বড় ভাই। রামিম কিছু বললেও ঝামেলা করে তারা, রামিমকেও মারধর করে আর রিমাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। তাই 3 দিন ধরে ঘর থেকেও বের হচ্ছে না, আর কলেজেও যাওয়া হচ্ছে না। রুমের ভেতরে চুপচাপ বসে থাকে। মুহূর্তেই যেন রুশানের মাথায় রক্ত চেপে বসলো। চোখ দুটি বন্ধ করে নিজেকে শান্ত করে বলে, আচ্ছা আন্টি, আপনি চিন্তা করবেন না, আমি কালকে বাড়িতে আসছি। কিন্তু ওরা যদি তোমার কোনো ক্ষতি করে? রুশান বলল, ওটা আমি বুঝে নিব আন্টি, আপনি শুধু রিমাকে বলবেন মন খারাপ করে বসে না থাকতে, পরশু আমার সাথেই কলেজে যাবে সে। বলেই ফোন কেটে দেয় রুশান। রাস্তার পাশে এসে দাঁড়িয়ে বলে, কোনো সমস্যা হয়েছে? তোমাকে কেমন অস্থির দেখাচ্ছে দেখছি। রুশান 2 হাতে ভর দিয়ে একটু ঝুঁকে বলে, কালকে একটু বাড়ি যেতে হবে, বাড়িতে ছোট্ট একটা প্রবলেম হয়েছে। রাজ কিছু না বলে চুপচাপ তার পাশে দাঁড়ালো, তারপর শান্তভাবে বলল, তোমাকে দেখে তো মনে হচ্ছে না কোনো ছোট্ট প্রবলেম, মনে হচ্ছে সিরিয়াস কোনো বিষয় নিয়ে তুমি চিন্তিত। রুশান এবার রাজের দিকে চেয়ে বলে, অনেক বড় বড় প্রবলেমও আমার সামনে খুবই তুচ্ছ, কিন্তু আমার লাইফে একটাই দুর্বল জায়গা আছে, যেখানে ছোট ফুলের টোকাও আমার কাছে তলোয়ারের ভারী আঘাতের চেয়েও ধারালো মনে হয়। তাই কালকেই ইমার্জেন্সি বাড়ি যেতে হবে আমাকে। ভার্সিটির মেয়ে ফ্রেন্ডরা মিলে আড্ডা দিচ্ছে, ওখানে নিবিড় গিয়ে হাত বাড়িয়ে একে একে হ্যান্ডশেক করে বলে, দোস্ত কি অবস্থা তোদের? মেয়েগুলো হেসে বলে, ভালো। তোর? ফ্রেন্ড মহলে অরিনকে দেখে নিবিড় একটা মেয়ের কানে কানে বলে, ও এখানে কেন? মেয়েটা বলে, এখন থেকে অরিনও আমাদের ফ্রেন্ড। মুহূর্তে নিবিড় একগাল হেসে বলে, আরে তোদের ফ্রেন্ড মানে তো আমারও ফ্রেন্ড। হাই, আমি নিবিড়। অরিনের দিকে হাত বাড়িয়ে বিনিময়ে অরিন কিছু না বললে একটু অপমানিত বোধ করে নিবিড়। সে হাত সরিয়ে বলে, তুমি কোনো বলিউডের নায়িকাও নাও যে এত ভাব দেখাতে হবে। তোমার মতো অনেকটা সুন্দরী মেয়ের লাইন দিয়ে আছে আমার পিছে, আর এদের ফ্রেন্ড দেখে ভদ্রতার খাতিরে ফ্রেন্ড বানাতে চেয়েছি। না হলে নিবিড়ের এত দুর্দিন আসেনি যে যাকে তাকে নিজের ফ্রেন্ড বানাবে। সো তোমার এইসব 2 টাকার ভাব অন্য ছেলেদের সাথে দেখাতে এসো, বাট এই নিবিড়ের সাথে না। বলেই উঠে গেল নিবিড়। পাশ থেকে সাদিয়া আবার তাকে টেনে বসিয়ে বলে, ওফ, কি শুরু করেছিস তোরা? আর তুই কোথায় যাচ্ছিস? বস। নিবিড়ের আচরণে যেন হা হয়ে গেল অরিন, যেখানে ভার্সিটির কত ছেলে অরিনের পেছনে ঘোরে, আর সেই তাকেই নাকি নিবিড় সবার সামনে এভাবে অপমান করলো। অরিন কিছু বলতে যাবে, তখন দূর থেকে নিবিড়কে ডাক দিল রাজ। রাজকে দেখে থেমে গেল অরিন। সবাই মিলে রাজকে ডাক দিলে তাদের সামনে এসে দাঁড়ায় রাজ। নিবিড় তাকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। রাজও হাসি মুখে পরিচিত হলো সবার সাথে। নিবিড় বলে, রাজ খুব ভালো স্টুডেন্ট, পরশু আমার সব অ্যাসাইনমেন্ট রাজই করে দিয়েছিল। বন্ধু হিসেবে খুব হেল্পফুল একজন মানুষ সে। তারপর অরিনের দিকে চেয়ে নিবিড় আবার বলে, এই যে গরিবের ক্যাটরিনা কাইফ, ওই দিন যে একটা কাগজের জন্য ওকে এভাবে মার খাওয়ালেন, জিজ্ঞেস করে দেখুন চিঠিটা সেদিন নাহিদই পাঠিয়েছিল। আর আপনার সামনে হিরো সাজার জন্য আবার এসে নিজেই রাজকে মারধর করে। তাছাড়া এসব আপনার জেনেই বা কি লাভ? আপনার তো অহংকারে মানুষকে মানুষ বলেও মনে হয় না। নিবিড়কে টেনে একপাশে নিয়ে গেল রাজ। তারপর বলে, এভাবে কেন বলছো? যা হওয়ার তো হয়েই গেছে। নিবিড়ও রাজকে ফিসফিস করে বলে, এসব
মেয়েদের এভাবে বলেই আগেই লক করে দিতে হয়, দেখবে নেক্সট টাইম আর ভাব দেখাতে আসবে না। কিন্তু তুমি যদি তার ভাবকে বেশি গুরুত্ব দাও তাহলে পরে দেখবে সে আরো বেশি ভাব নিবে। সো সুযোগ বুঝে এসব ভাবের দোকান আগেই বন্ধ করে দিতে হয়। ভার্সিটি থেকে বের হওয়ার পর অরিন রাজের কাছে এসে বলে সরি ওদিনের ব্যবহারের জন্য। রাজ একটু হেসে বলে আরে সমস্যা নেই, ওসব পুরনো কথা, আর আমি পুরনো কথা মনে রাখি না। অরিনও একটু হেসে বলে তোমার নাম্বারটা দাও তো। রাজ বলল কেন? অরিন বলল পড়ায় কোনো প্রবলেম হলে তোমার থেকে হেল্প নিতে পারবো, আর ক্লাসমেট হিসেবে যোগাযোগও থাকলো। রাজ একটু হেসে নাম্বারটা দিয়ে দিল। এখান থেকেই শুরু হয়েছিল তাদের ফ্রেন্ডশিপটা। সন্ধ্যার পর কোমরে হাত দিয়ে নিজের ক্লান্ত শরীর ঠেলতে ঠেলতে বাসায় আসে নিবিড়। তুষার তার এই অবস্থা দেখে দৌড়ে গিয়ে তাকে ধরে ধরে রুমে নিয়ে আসে, বিছানায় শুয়ে দেয় আর জানতে চায় এমনটা কিভাবে হলো, কে মারলো তাকে। নিবিড় ব্যথায় আ উ করতে করতে বলে আজ 4 নাম্বারটার সাথে দেখা করার কথা ছিল রে দোস্ত। রাস্তায় তার জন্য অপেক্ষা করছিলাম, কারা যেন হুট করে এসে আমায় মেরে দিয়ে চলে গেল। পাশ থেকে নিলয় বলল মেয়েগুটি তো বিষয় নিয়ে মার খেয়ে বাসায় এসেছিস? ছি ছি, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। সত্যি কি কাহিনী এটা, নাকি কোথাও ধরা খেয়ে মার খেয়েছিস? নিবিড় ব্যথায় শব্দ করে বলে দেখ নিলয়, বাজে বকবি না, আমি প্রেমিক হতে পারি তবে এত তুষার হেসে বলে তুমি কি তা আমরা সবাই ভালো করেই জানি। নিবিড় এবার নিলয়ের দিকে চেয়ে বলল প্লিজ দোস্ত, তোর তো আবার মুখ পাতলা, কথা পেটের ভিতর রাখতে পারিস না, যার তার কাছে বলে ফেলিস। এসব কাউকে আবার বলতে যাবি না প্লিজ, আমার মান সম্মান একটুও থাকবে না তাহলে। নিলয় বলে আরে না না, কাউকে বলবো না। তুই কি আমাকে এমন ছেলে ভাবিস? আমার বুক ফাটে তবুও মুখ ফাটে না, টেনশন নিস না, কাউকে বলবো না আমি। পরদিন সকালে নিলয় রাস্তায় বের হলে নীরার সাথে দেখা, নিবিড়ের আরেক গার্লফ্রেন্ড। নিলয়কে দেখেই নীরা বলে ভাইয়া শুনুন, আপনি নিবিড়ের ফ্রেন্ড না? নিলয় তার দিকে চেয়ে বলে হ্যাঁ, কিন্তু আপনি নিবিড়কে কিভাবে চেনেন? নীরা বলল আমি ওর গার্লফ্রেন্ড। কয় নাম্বারটা? নীরা বলল কয় নাম্বারটা মানে? ওর কয়টা গার্লফ্রেন্ড? নিলয় বলল তা তো জানি না। আচ্ছা ভাইয়া, নিবিড় কোথায় আছে বলতে পারবেন? গতকাল থেকে আমার ফোনও ধরছে না। নিলয় একটু হেসে বলে সেই লেভেলে একটা ডোজ পাইছে। নীরা বলে মানে? সে আমাকে বলছে বিষয়টা কাউকে না বলতে, শুধু আপনাকে বলছি, আপনি ওর গার্লফ্রেন্ড দেখে। প্লিজ আপনি কাউকে বলবেন না বিষয়টা। নীরা বলল হ্যাঁ বলবো না। তারপর নীরার কাছে এসে নিলয় আস্তে আস্তে বলতে থাকে নিবিড় কালকে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে ধরা খেয়ে সেই লেভেলের মার খাইছে, এখন বাসাতেই পড়ে আছে। আমি বাসায় গিয়ে বলবো আপনাকে ফোন দিতে। আর হ্যাঁ, আপনি কথাটা কাউকে বলবেন না প্লিজ, কারণ নিবিড় আমাকেও বলেছিল যেন কাউকে না বলি। আসসালামু আলাইকুম। তো গল্পটা অনেকেরই বুঝতে সমস্যা হচ্ছে, তাই আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি বলে দিই। তো এই গল্পের চরিত্রে ছেলে কিন্তু আমাদের 5 জন আছে। 5 জনের নামটা আপনারা ভালো করে কাউন্ট করে রাখবেন। প্রথমত আমাদের রাজ, মানে আমাদের নায়কের ছেলে। তারপর আছে আরো বাকি 4 জন, নিলয়, তুষার, নিবিড় আর রুশান। এই 4 জনের চরিত্রও কিন্তু এই গল্পে দেখানো হচ্ছে। সো কেউ রাজের চরিত্রের সাথে এই 4 জনের চরিত্র আবার গুলিয়ে ফেলবেন না। দরকার পড়ে একটু ধৈর্য সহকারে সময় নিয়ে শুনবেন, তাহলেই বুঝতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।